শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে আলোচনা করব টেবিল ট্যাগের কয়েকটা বেশ কিছু অ্যাট্রিবিউট নিয়ে। তার ভিতরে একটা জিনিস দেখো, বর্ডার, সেল স্পেসিং, সেল প্যাডিং এবং হাইট যে অ্যাট্রিবিউটটা আছে, এই হাইট অ্যাট্রিবিউটটা নিয়ে আমরা কি করব, আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করি আমাদের যে টেবিল ট্যাগ, এই টেবিল ট্যাগের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাট্রিবিউটটা, যার নাম হলো বর্ডার, ওইটা নিয়ে। দেখো, আমরা এর আগের ক্লাসে যে টেবিল ট্যাগ পড়ছিলাম, তখন আমরা বলছিলাম যে আমরা একটা টেবিল যখন শুরু করব তখন আমরা ট্যাবল দিব, আর টেবিলটা যখন শেষ হবে তখন আমরা দিব ক্লোজ। ঠিক আছে, কিন্তু বাস্তবতা হলো আমরা ট্যাবল শুরুতে ট্যাবল আর টেবিলটা যখন শেষ হয় তখন যখন আমরা ক্লোজ ট্যাবল দিই তখন কিন্তু আমার টেবিলটা এমন তৈরি হয় না। তাহলে আমরা যখন ট্যাবল আর ক্লোজ ট্যাবল দিই তখন আমাদের ট্যাবলটা কেমন তৈরি হয় বুঝো। আমরা যখন ট্যাবল আর ক্লোজ ট্যাবলটা দিই, আমাদের যে টেবিলটা, এই টেবিলটা তৈরি হয় এমন ট্যাবল। দেখো, এই যে এই টেবিলটা তৈরি হয়, লক্ষ্য করো, এই টেবিলটা তৈরি হবে, কিন্তু আমি চাইতেছি কোন ধরনের টেবল, এই ধরনের টেবল, কিন্তু আমার তৈরি হচ্ছে কোন ধরনের টেবল, এই ধরনের টেবল। তো এই সমস্যা দূরীকরণে আমাকে কি করতে হয়? আমাদের যে কোনো একটা ট্যাগের স্বাভাবিক বৈশিষ্ট্য হলো ও যে কাজটা করবে ওই বৈশিষ্ট্য, যেরকম টেবিল ট্যাগের স্বাভাবিক বৈশিষ্ট্য হলো আমরা টেবল দিলে টেবল তৈরি হয়েছে, ঠিক আছে, কিন্তু টেবিলের যে দাগগুলা, ওই দাগগুলা ও আমাদেরকে দেখাবে না। তাহলে এই টেবিলের দাগগুলা যদি আমাদেরকে দেখাইতে হয় তাহলে আমাদেরকে ওই বর্ডার অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। এই বর্ডার অ্যাট্রিবিউটটা কি করবে, আমার টেবিল ট্যাগের সামনে বসে এই টেবিল ট্যাগের যে স্বাভাবিক বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্য যে টেবিল তৈরি হবে দাগ দেখা যাবে না, ওই দাগটাকে পরিবর্তন করে আমাদেরকে কি করবে, দাগটা দেখাবে। তার জন্য আমাদের এই টেবিল ট্যাগের সাথে, আমরা এই টেবিল ট্যাগের সামনে যখন আমরা টেবিল দিই তখন আমরা দেখো, এটা শুরুতে আমরা লিখি টেবল বর্ডার 1। এখন বলতে পারো যে টেবিল ট্যাগের জন্য টেবিল, বর্ডারের জন্য বর্ডার বুঝলাম, কিন্তু বর্ডার 1টা কেন, এই জিনিসটা তো বুঝি নাই, ঠিক না? আমরা যখন টেবল বর্ডার 1টা দিই কি হয় দেখো, আমরা টেবিল দিলে টেবিলের দাগটা চতুর্পাশের যে বর্ডারটা দেখা যাবে না, কিন্তু টেবল বর্ডার 1 দিলে টেবিলের এই চতুর্পাশের যে দাগটা, এই দাগটা আমাদের দেখা যাবে। টেবিলের দাগটা কি যাবে, দেখা যাবে, কিন্তু এই দাগটা তো কতটুকু মোটা হবে এটার একটা বিষয় আছে না। যখন আমরা টেবল বর্ডার 1 দিই তখন এই যে টেবিলটা, এই টেবিলটা 1 পিক্সেল পরিমাণ মোটা হয়। কতটুকু, 1 পিক্সেল। এখন দেখো যে ভাইয়া আমরা যদি টেবল বর্ডার 1 এর পরিবর্তে 2 ব্যবহার করি কি হবে, বা 3 ব্যবহার করলে কি হবে? তুমি যদি এখানে টেবল বর্ডার 1 এর পরিবর্তে তুমি যদি 2 দাও কি হবে, এই টেবিলের চতুর্পাশে যে দাগটা এটা আগের থেকে আরেকটু মোটা হবে, কিন্তু ভিতরের টান মোটা হবে না। তুমি যদি এখানে মনে করো টেবল বর্ডার 5 দাও, কি দাও, 5, কি হবে, এই যে টেবিলটা আছে এই টেবিলের চতুর্পাশের যে দাগটা এটা এরকম করে কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তো এখন তুমি এখানে যত মান বাড়াবা তত এখানে টেবিলের পাশটা কি হতে থাকবে, মোটা হতে থাকবে, কিন্তু ভিতরে দাগ আর মোটা হবে না। 1 দেওয়ার পর যতটুকু আসছে ততটুকুই থাকবে। এই টেবিলের চতুর্পাশের বর্ডারটা দেখা যাওয়ার জন্য আমরা টেবলের কোডিংটা যখন করি তখন আমরা টেবিলের সাথে কি ব্যবহার করি, টেবল বর্ডার 1। কেউ যদি এই ক্লাসটা বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদের টেবিল ট্যাগের 1 নম্বর ক্লাসটা করবা, আর ওইটা করা ছাড়া এটা করলে কিন্তু তোমরা বুঝবা না। এখন একটা জিনিস দেখো, তো তার মানে এখান থেকে আমরা একটা জিনিস নিশ্চিত হলাম, যে কোনো একটা টেবিল আমাকে পরীক্ষায় দেওয়ার কখনো এই বর্ডার ছাড়া টেবিল দিবে না, ঠিক না? তো তার জন্য আমরা যখনই টেবিল শুরু করব এই টেবিলের শুরুতে লিখে দিব টেবল বর্ডার 1। টেবিলের শুরুতে আমরা কি লিখে দিব, টেবল বর্ডার 1। কথাটা মনে থাকবে। আবার টেবিলটা যখন শেষ হবে তখন আমরা ক্লোজ টেবল লিখব, কিন্তু তখন আমরা বর্ডার 1 কে ক্লোজ করব না, কারণ অ্যাট্রিবিউট ভ্যালু আমাদের ক্লোজ করার প্রয়োজন নাই। এই জিনিসটা বুঝছি তো? কেমনটা একটা জিনিস দেখো, আমরা তোমাদেরকে এর আগের ক্লাসে যে HTML কোডটা করাইছিলাম, দেখো এই যে একটা টেবিল বেসিক বোঝানোর সময় এই টেবিলটার HTML কোডটা আমরা এটা করছিলাম,
ঠিক আছে? তো দেখো এই টেবিলটার HTML কোডটা যে এটা আমরা করছিলাম, তখন আমরা টেবিলটা যখন শুরু করছিলাম, দেখো এই বেসিক স্ট্রাকচারের শুরুতে তখন আমরা HTML হেড টাইটেল বডি দেওয়ার পর আমরা এখানে দিছিলাম ট্যাব, ঠিক না? এরপরে পুরো কোডিংটা করছি, শেষে দিছি ক্লোজ ট্যাব, শেষে ক্লোজ বডি ক্লোজ HTML। কিন্তু এইখানের ভুল জিনিসটা কি? ভুল জিনিসটা হলো আমরা তো যদি ট্যাবল জিনিসটা দিই তখন আমার টেবিলটা তৈরি হবে, ঠিক আছে, কিন্তু এর চতুর্পাশে সীমানাটা দেখা যাবে না। তো যার কারণে আমাদের এই টেবিলের শুরুর জায়গাটায় আমরা কি লিখে দেব? বর্ডার 1 কথাটা লিখে দেব। এটার জন্য এখন থেকে তোমরা যে কোনো একটা টেবিল যখন করবা, মনে থাকবে, যে কোনো একটা টেবিল যখন করবা বাধ্যতামূলক ওই টেবিলের শুরুতে কি লিখবা? বর্ডার 1, ঠিক আছে? আর এখন এখানে তুমি 2 3 দাও, ওইটা নিয়ে সমস্যা নাই, কিন্তু আমরা নরমালি সবসময় কি ব্যবহার করি? আমি কিন্তু তোমাদেরকে এর পূর্বের ক্লাসে শেষের 1 মিনিটে বলছিলাম আমরা টেবিলের শেষে বর্ডার 1 ব্যবহার করব। কেন ব্যবহার করব এটা এখন বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এখন থেকে যে কোনো টেবিল শুরু করলে ট্যাবল যখন শুরু করব বর্ডার 1টা লিখবো আমরা, ঠিক আছে? তার মানে আমরা বর্ডার অ্যাট্রিবিউটটা ক্লিয়ার হইছে, আর পুরো কোডিং এ কোনো চেঞ্জ নাই, কোডিং সেম টু সেম থাকবে। এখন আসো আমরা এই বর্ডারটা ক্লিয়ার হলে আমরা সেল স্পেসিংটা পড়ি। কি পড়বো? সেল স্পেসিং। সেল স্পেসিংটা জিনিসটা কি বুঝো? আমি এই টেবিলটা মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখো আমাদের এই যে টেবিলটা, এই টেবিলটা মুছে আমি এখানে আরেকটা টেবিল আঁকতেছি, খেয়াল করো সবাই। এখন একটা জিনিস দেখো, এটার ভিতর আমরা দুইটা ফিল্ড তৈরি করি। একটা জিনিস খেয়াল করো, পার্থক্য কি কিছু বুঝতেছো আগের টেবিল আর বর্তমান টেবিলের ভিতর? আগের টেবিল আর বর্তমান টেবিলের ভিতর পার্থক্যটা কি দেখো। একটু আগে আমরা যে টেবিলগুলো করছিলাম এই টেবিলটা কেমন ছিল দেখছো এটা, কিন্তু এখন এইখানে একটু লক্ষ্য করে দেখো, এই যে আমার টেবিল, ঠিক না? এই টেবিলের ভিতর আমার যে সেলগুলা, এই সেলগুলা গ্যাপ হয়ে আছে। কি হয়ে আছে? গ্যাপ। এখন আমার যদি সেল গ্যাপ হয় তখন আমাদেরকে যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হয় এটার নাম হলো সেল স্পেসিং। কোন একটা টেবিলের সেল যদি গ্যাপ হয় তখন আমাদেরকে যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হয় ওটার নাম কি? সেল স্পেসিং। এখন দেখো এই যে আমার সেলটাতে গ্যাপ হইছে, এটা কতটুকু গ্যাপ হইছে এটা কি আমরা জানি? এটা থেকে এটা কতটুকু দেখো, এটা মাপার জন্য, পরিমাপ করার জন্য কোনো কি নাই, ডিভাইস নাই। তো এই ক্ষেত্রে যে জিনিসটা ওইটা হলো আমাদের অনুমানের উপর কি করতে হয়, নির্ভর করতে হয়। আর পরীক্ষার উদ্দীপকে যদি কখনো বলে দেয় যে সেলগুলোর দূরত্ব 5 পিক্সেল তখন আমরা 5 ধরে নিই, ঠিক আছে? কিন্তু যদি না বলে 99% শিওর যে বলবেন, তখন আমরা কি করব? আমরা এই যে সেল স্পেসিং আছে না, সেল স্পেসিং এর মানটা 5 বা 10 ইউজ করব। যেহেতু পরীক্ষা বলবে না তখন আমরা নিজের মতো করে 5 বা কত ইউজ করব? 10। আর যদি দেখো এগুলো বেশি চিকন, মানে গ্যাপ কি একবারে কম, তাহলে তুমি 1 2 ও ব্যবহার করতে পারো। যেরকম আমরা টেবিলের জন্য বর্ডার 1 ব্যবহার করি চতুর্পাশে থাকার জন্য। এই যে দেখো এটার জন্য, এই টেবিলটার জন্য যদি আমরা HTML কোড করি, দেখো আমরা পেডিং আর হাইটটা পরে বুঝাচ্ছি। দেখো এই জায়গাটা মুছে দিই। দেখো মনে করো আমাদের এইটা টেবিলটা, এটা এখন কি আমার ফাইনাল টেবিল। এটার জন্য আমরা কি করব? HTML কোড করব। তো এটার জন্য HTML কোডটা করলে দেখো শুরুতে HTML হেড টাইটেল ক্লোজ টাইটেল ক্লোজ হেড, এরপর আমাদের বডি, এরপর আমাদের কি বডি। তো প্রথমত এটা আমার টেবিল না, টেবিল কি না? টেবিলের জন্য আমরা কি লিখি? টেবল। কিন্তু এখন তো চতুর্পাশে সীমানা আছে না, থাকলে কি দিয়ে দিতে হবে? এই জিনিসটা ফিক্স। এখন কথা হলো এই যে টেবিলের ভিতরে যে গ্যাপগুলো আছে না, যেহেতু গ্যাপ হইছে তখন টেবল বর্ডার 1 এর সাথে
আমরা একটু আগে অ্যাট্রিবিউট থেকে কি পড়ছি, টেবিলের সেলগুলোর ভিতরে যদি এরকম দূরত্ব বা গ্যাপ থাকে তখন আমরা কি ব্যবহার করি, সেল স্পেসিং ব্যবহার করি। কি ব্যবহার করি, সেল স্পেসিং। তখন আমরা এটার সাথে লিখে দিই সেল স্পেসিং 5। আমরা এখানে 5 দিয়ে দিলাম। 5 কেন হইছে এটা নির্দিষ্টভাবে বলতে পারবো না, এটা অনুমান। ঠিক আছে, আমার কথা হলো সবসময় 5 দিয়ে দিবা, যেহেতু কোনো ঝামেলা নাই। এরপরে এইটা শেষ, টেবিলের কাজ শেষ। কিন্তু দেখো এখানে ট্যাগ হলো টেবল, চতুর্পাশে সীমানার জন্য কি দিছি বর্ডার, স্পেসের জন্য কি দিছি সেল স্পেসিং। আমাদের দেখো এই দুইটার আর কোনো কাজ নাই। এরপরে একটু আগে তুমি নরমাল টেবিলের HTML কোড করছো না, আমাদের টেবিলটাকে ওইটার মতো হুবহু সেম টু সেম, যেটার কোনো প্রকার কি নেই ঝামেলা নাই। দেখো সর্বপ্রথম টেবিলের প্রথম লাইন শুরু টিআর, এই যে এটা লাইন শুরু করলাম টিআর, আছে নেম, নেম লেখাটা মোটা মোটা মানে হেডিং, তখন আমরা দিব টিএইচ নেম ক্লোজ টিএইচ, এরপর রুল টিএইচ রুল ক্লোজ টিএইচ, লাইন শেষ ক্লোজ টিআর। দেখো এই যে প্রথম লাইনটা, এটার জন্য এক্সট্রা কোনো কিছু লাগছে, স্পেসের জন্য শুধু টেবল বর্ডার 1 এর সাথে সেল স্পেসিং শব্দটা লিখে দিলেই কি অটোমেটিক স্পেস হয়ে যাবে। আর সেল স্পেসিং 0 দিলে হলো ওই একটু আগে আমরা যেভাবে করছি ওইভাবে, সেলগুলোর ভিতর কোনো দূরত্ব থাকবে না। এটার পর দেখো টেবিলের প্রথম লাইন শেষ হলো দ্বিতীয় লাইন শুরু করার জন্য ট্যাগ হলো আবার টিআর, আছে মুনা টিডি MUNA ক্লোজ টিডি TD 101 ক্লোজ TD। এরপর যখন আমরা এই লাইনটা শেষ আবার আমরা কি লিখি ক্লোজ T। দ্বিতীয় লাইনের পর দেখো আমরা এখানে এই তৃতীয় লাইনে আসি। ঠিক আছে, আবার তৃতীয় লাইন শুরু করার জন্য এটা কি টিআর TD ঋতু ক্লোজ TD 120 ক্লোজ TD, লাইন শেষ লিখি কি ক্লোজ টি। এটার পর আমাদের সব শেষ, আমরা উপরে টেবিলটা শুরু করছিলাম, বর্ডার 1 দিছি, সেল স্পেসিং দিছি, এই দুইটা তো অ্যাট্রিবিউট ভ্যালু, এগুলো আমাদেরকে কখনোই কি করতে হয় না, ক্লোজ করতে হয় না, এগুলোর কোনো ক্লোজিং নাই। তাহলে ক্লোজ করতে হবে শুধু ট্যাগ, তখন আমরা এটার শেষে লিখি ক্লোজ ট্যাগ। আর HTML এর বেসিক স্ট্রাকচার অনুসারে যে কোনো একটা কিছু শেষ হইলে আমরা কি লিখি শেষে ক্লোজ বডি কি লিখি ক্লোজ HTML। মনে থাকবে, কোন একটা টেবিলের কোন প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখানে একটা জিনিস দেখো, আমি এখানে টেবিলের উপরে কি দিই নাই, ক্যাপশনটা দিই নাই। এখন এটা কিন্তু একটা ভুল, ঠিক আছে, তখন আমরা এটা কি করব, ক্যাপশনটা ওই এখানে টেবল যখন শুরু করছি এরপরে আমরা এখানে কি দিয়ে দিব, ক্যাপশনটা দিয়ে দিব। ক্যাপশনটা কি করে দিব, দিয়ে দিব। ঠিক আছে, ভেরি গুড। ক্যাপশন স্টুডেন্ট ক্লোজ ক্যাপশন, আমরা টেবল শুরু করার পর এরপরে এই তো ক্যাপশন ট্যাগটা ইউজ করি, ঠিক না, এটা আমরা কি করব, দিয়ে দিব। ঠিক আছে, আবার আরো একটা জিনিস বলে রাখি ক্যাপশন ট্যাগ নিয়ে, আমাদের অনেকগুলো টেবিল থাকে বোর্ডে, যেখানে টেবিলের উপরে নাম থাকে না, কি থাকে না, নাম থাকে না। নাম না থাকলে তখন আমরা ক্যাপশন ট্যাগটা কি করব না, দিব না। মনে থাকবে এই জিনিসটা। তাহলে এই যে সেল স্পেসিংটা হলে শুধুমাত্র কোডিং এ কি চেঞ্জ করতে হয়, স্পেস, ঠিক না। তাহলে সেল স্পেসিংটা বুঝছি, এই জায়গায় সেল স্পেসিং লিখে দিলেই টেবল বর্ডার 1 এর সাথে কাজ শেষ। এরপরে সেল স্পেসিং গেলে আমাদের আছে সেল প্যাডিং। সেল কি প্যাডিং, আসো আমরা সেল প্যাডিংটা সম্পর্কে তোমাদেরকে একটু বলি। এই যে দেখো, এটা আমাদের একটা টেবিল না, এই এটা টেবিলের ভিতর যে লেখাগুলো আছে এগুলা নরমালি আছে না, নরমালি আছে কিনা সবাই একটু দেখো, সেল প্যাডিং, সেল প্যাডিং, ঠিক না। তো দেখো এই যে আমাদের টেবিলটা, এই টেবিলটার লেখাগুলো কিন্তু নরমালি আছে, আর এটার জন্য কোডিং পুরোটা এটা, যেটা আমরা আগে করছি এবং বুঝছি। কিন্তু এখন একটা জিনিস দেখো, এই টেবিলের ভিতরে মনোযোগ দাও, প্যাডিং জিনিসটা কি, দেখো এই যে নেম লেখাটা আছে না, এই নেম লেখাটাকে আমি এরকম ভিতরের দিকে চাপাই দিলাম। এই যে রুল লেখাটা আছে, রুল লেখাটাকে আমি ভিতরের দিকে
চাপাই দিলাম। এই যে আমার মিনা লেখাটা আছে এটাকে আমি ভিতরের দিকে চাপাই দিলাম এবং এই যে 101 আছে এই লেখাটাকে ভিতরের দিকে দিয়ে দিলাম, T2 লেখাটাকে ভিতরের দিকে দিয়ে দিলাম এবং 102 লেখাটাকে ভিতরের দিকে দিয়ে দিলাম। তো এখান থেকে তুমি কি বুঝলা? এখান থেকে যে জিনিসটা আমাদের বোঝা যায় ওইটা হলো এই যে নেম, এই যে লেখাগুলা এগুলো আমাদের সেলের ভিতরের দিকে ঢুকে গেছে, ঠিক না? ভিতরের দিকে আমাদের লেখাগুলো কি হয়ে গেছে? ঢুকে গেছে। এখন এই HTML কোডিং এ আমাদের একটা টেবিলের লেখাগুলো যদি ভিতরের দিকে এভাবে চেপে যায়, ভিতরের দিকে কি হয়ে যায়? চেপে যায়। এই যে এখানে টেবিলটা স্বাভাবিক কেমন ছিল, এখন কেমন দেখতেছো না? এখন প্রত্যেকটা ফিল্ডের লেখাগুলো কি হয়ে গেছে? ভিতরের দিকে চেপে গেছে। এরকম ভিতরের দিকে চেপে গেলে আমরা অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করি হলো সেল প্যাডিং। কি ব্যবহার করি? সেল প্যাডিং। এই সেল প্যাডিং এর ক্ষেত্রে কি করা হয়? এই সেল প্যাডিং এর যে জিনিসটা, সেল প্যাডিং হলো তোমার মনে করো লেখাগুলো ভিতরের দিকে চেপে যাবে, আর চেপে গেলে তোমাকে এটার জন্য HTML কোড করতে বললে বা এটা হুবহু এটার মতো HTML বডি, টেবল বর্ডার, ওয়ান ক্যাপশন, মাই টেবল, লাইন শুরু টিআর, টিএস নেম ক্লোজ টিএস, টিএস ফুল ক্লোজ টিএস, লাইন শুরু টিআর, টিডি মিনা, টিডি 101, টিডি টি2, টিডি 102, লাইন শেষ ক্লোজ টিআর, ক্লোজ টেবল, ক্লোজ বডি, ক্লোজ HTML, এগুলো সেম টু সেম। তাহলে কি হবে? ওই যেরকম একটু আগে স্পেসিং ছিল বর্ডারের সাথে এসে বসছে না? এখন এই প্যাডিং কি করবে? এই টেবল বর্ডার 1 এর সাথে এসে বলবে সেল প্যাডিং 5, সেল প্যাডিং 5। এখন এটা 10ও দিতে পারো, কারণ কতটুকু ভিতরের দিকে চেপে গেছে এটা তো আর আমরা জানি না। এরকম লেখা যদি ভিতরের দিকে চেপে যায় তখন আমরা কি ব্যবহার করি? সেল প্যাডিং। বলে রাখি সেল প্যাডিং স্পেসিং আমাদের পরীক্ষা একবারে কমই আসে, ঠিক আছে? কিন্তু জেনে রাখতে হয়, কিন্তু বর্ডারটা সব সময় লাগবে। তো এরকম কখনো যদি লেখাগুলো ভিতরের দিকে বেশি চাপা দেখো তখন কি ইউজ করবা? সেল প্যাডিং। মানটা 1 2 3 4 5 এটা তোমার কাছে নিজস্ব, ঠিক আছে? তাহলে সেল প্যাডিং জিনিসটা বুঝছি তো? এরপরে হলো হাইড অ্যাট্রিবিউটটা। কোন অ্যাট্রিবিউট? হাইড। দেখো এই যে টেবিলের লাইনটা খেয়াল করো, আমাদের এখানে এই যে লাইনটা এমন, খেয়াল করো এটার ভিতর আছে T2 102। এটার জন্য আমরা যখন লেখাটা লিখি এটা আমরা এই কোডিংটা আমরা এভাবে করি না? এটা করে কিনা? কিন্তু এই টেবিলের লাইনটাই যদি আমার এমন হয়, দেখো আমার এই যে টেবিলের লাইনটা, এই লাইনটা যদি স্বাভাবিক থেকে এরকম লম্বায় বড় হয়, খেয়াল করো T2 102, স্বাভাবিক দিক থেকে টেবিলের লাইনটা অনেকাংশে লম্বায় কি বড়। তো টেবিলের লাইনটা স্বাভাবিক থেকে লম্বায় যদি বড় হয় তখন আমাদের হাইড অ্যাট্রিবিউট ব্যবহার হয়। কি ব্যবহার হয়? হাইড। তখন একটা জিনিস দেখো, তুমি লাইনটা শুরুতে আগে কি লিখতা? টিআর, আর লাইনটা শেষ হলে কি লিখতা? ক্লোজ টিআর। কিন্তু এখন এই লাইনটা স্বাভাবিক থেকে লম্বায় বড়। লম্বায় কতটুকু বড় এটা বের করার কোনো ওয়ে নাই। তখন আমরা কি ব্যবহার করি? 50 বা 100 বা 150 নিজের অনুমানের উপর একটা মান ইউজ করি। তখন এই লাইনটার শুরুতে আমরা কি লিখি? দেখো যেহেতু লাইনটা স্বাভাবিক থেকে লম্বায় বড় তখন আমরা লাইনটার শুরুতে লিখি টিআর হাইট 50। আমরা টিআর হাইট 50 দিলে এই লাইনটা স্বাভাবিক থেকে লম্বায় আমার কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। দেখো তুমি আগে এই লাইনটা শুরু করলে টিআর টিডি টি2 টিডি 102 ক্লোজ টিডি লিখতে না? এখনো সেমই থাকবে, শুধু এই টিআর এর সাথে লাইনটা স্বাভাবিক থেকে যখন লম্বায় বড় তখন আমাদের এখানে হাইট কত বসবে? 50। চাইলে তুমি 100 দিতে পারো, 150 দিতে পারো, এটা কার ইচ্ছা? তোমার ইচ্ছা। তুমি চাইলে মানটাকে কি করতে পারবা? বৃদ্ধিও করতে পারবা। তো আমাদের এই HTML কোড করতে গেলে আমরা টেবিলের ভিতরে এরকম বিভিন্ন লাইনকে কি দেখব? বড় দেখব। আর বড় দেখলে তখন আমরা এটা কি করব? ব্যবহার করব। তাহলে আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছি সেল স্পেসিং। সেল স্পেসিং হলো টেবিলের সেলগুলো কি হবে? গ্যাপ হয়ে যাবে। সেল প্যাডিং ভিতরের দিকে চেপে যাবে। বর্ডার এটা প্রত্যেক টেবিলের সাথেই ব্যবহার করতে হবে। হাইড হলো টেবিলের একটা লাইন যদি স্বাভাবিক থেকে লম্বায় বড় হয় তখন আমরা কি ব্যবহার করব? হাইট ব্যবহার করব। এখানে বড় রাখি বর্ডারটা এবং হাইটটা একটু বেশি মনে রাখতে হবে। স্পেসিং আর প্যাডিংটা আমাদের সিকিউতে তেমন আসে না, তারপরে জেনে রাখা ভালো।
ঠিক আছে, আমরা এরপরের ক্লাসে পরবর্তী টপিকস আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।